নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সংখ্যালঘু যুবকদের হয়রানি করছেন আমিনুল, অভিযোগ নাগরিক সভায়। নাগরিকদের নয়, এটা কংগ্রেসের সভা, পাল্টা মন্তব্য আমিনুলের। শিলচরে নাক গলালে পরিণাম ভয়াবহ হবে, আনোয়ারকে আমিনুল। হাইলাকান্দির বিধায়কের বিরুদ্ধে মামলা, বজরং দলের হুমকির অভিযোগ। বিস্তারিত খবর। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর বরাকপাড়ের সংখ্যালঘু যুবকদের জেহাদি আখ্যা দিয়ে হয়রানির শিকার করছেন। মধুরবন্দে এক নাগরিক সভায় এই অভিযোগ উত্থাপন করা হয়। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার নাগরিক আনোয়ার আহমেদ লস্কর বতাই বলেন, বিধায়ক আমিনুল যদি এভাবে বরাকপাড়ের মানুষের উপর নির্যাতন চালান তবে তারা বসে থাকবেন না। এরকম ঘটনা করেছেন, খেওয়াঘাটের খেওয়াদিকে মারধর করেছেন। একজন বিধায়ক হয়ে এরকম মারধর করা, এটা কোনো অবস্থায় এটা শোভা পায় না। তাই আমরা এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা এরিয়ার তরফ থেকে এখানে অনেক লোক জমায়েত হয়েছেন। আমরা এই ব্যাপারে একটা মেমোরেন্ডাম দেব যে অন্যায়ভাবে মারধর করা হলো, আবার অন্যায়ভাবে তাকে জেলেও পুড়িয়ে দেওয়া হলো, তারপর তাকে জিহাদি বলে যে পত্রপত্রিকার মাধ্যমে দিলেন, এটা অত্যন্ত দুঃখজনক কথা। আমরা এই ব্যাপারে অত্যন্ত দুঃখিত। এবং সভায় এছাড়াও বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। তারা বিধায়কের এই কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান। রাহুল আমিন লস্কর শাহিন আহমেদ লস্কর আমিনুলের প্রতি ক্ষোভ উগরে দেন। আমাদের এই মঞ্চের থেকে একটা ডিসিশন হোক যে আগামীকালকে এসপি সাহেবকে আমরা একটা মেমোরেন্ডাম দেওয়া হইতো, যে কেসটা দেওয়া হয়েছে জিহাদি গুজা, এটা তাই উপযুক্ত তদন্ত করক। তদন্ত করিয়া যদি এটা যদি সত্যি হইয়া থাকে, রোহন যদি জিহাদি হইয়া থাকো, তাহলে তারা ভারতীয় সংবিধান হিসাবে যে সাজা আছে তারা সাজা দেওয়া আমাদের কোনো প্রবলেম নেই। আর যদি এরকম যদি কোনো কিছু থাকে না, তাহলে এরকম একটা ইয়ং ছেলের উপরে এরকম একটা কলঙ্ক লাগানি হয়েছে, এটা আমাদের উচিত বিচার আমাদের দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং এমএলএ সাহেবে এটার উত্তর দেওয়ার জন্য যে টাইম আমাদের ইয়ং ছেলের উপরে কিতার লাগিন টাইম যে জিহাদি শব্দটা ইউজ করছে। দেখা গিয়েছে মধুরবন্দের একটা ছেলেকে জেহাদি বলে হয়েছে। এটার জন্য আমরা বিশেষ অনুরোধভাবে প্রতিবাদ জানাচ্ছি। ঠিক আছে, তার আমরা সোনাইয়ের এমএলএ 5 বছরের জন্য এমএলএ হয়েছে। 5 বছর পরে তার পিরিয়ডটা শেষ হয়ে গিয়েছে। এরপরে মনে করো এই ছেলেটার উপরে জিহাদি যেটা বর্ণনা করা হয়েছে, জিহাদি বলা হয়েছে, 5 বছর পরে ধরলাম তার কোনো ধরনের কোনো একটা কারণে কোনো একটা কেস হয়েছে। তার যদি ব্যাকগ্রাউন্ডে যাওয়া যায় তাকে কি বলা হবে? ব্যাকগ্রাউন্ডে কেস টানলে তাকে বলা হবে জেহাদি। মধুরবন্দে যে জেহাদি ছেলে আছে, আমরাও মধুরবন্দে, আমরারও প্রবলেম আছে। এটা জেহাদি হলে এটা প্রমাণ করতে লাগবো। আমরা বিশেষ অনুরোধ রইব, সবে প্রতিবাদ জানাইব যে আমল ভাই এটা যদি জিহাদি হইয়া থাকে তাহলে তাই জিহাদি দেখাই যায়, আর নইলে এটারে তাই মাত্র উদ্রোহ করতে হয়। ওইটা আমরা আবেদন রইল। বাগপুর নিয়াই গ্রামের ঘটনা নিয়ে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দিয়ে বিধায়ক আমিনুল হক লস্করের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নির্দোষ এক যুবককে জেহাদি আখ্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানানো হয়। আমরা কালকে যে আমরা নাগরিক সভা হয়েছিল, আমরা গ্রামের পঞ্চায়েত বা আমাদের মুরব্বী নিয়ে যেটা আমাদের বিধায়ক আমিনুল হক লস্করের কেস করেছিলেন, ওটা সম্বন্ধে একটা নাগরিক সভা করেছিলাম। নাগরিক সভা করে সবার অনুমতিতে একটা আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আর ওনার থ্রুতে আমরা বলেছি যে বিধায়ক একজন মহামান্য একটা পদ আছেন, যেহেতু উনি ছোটোখাটো ব্যাপার নিয়ে ওটা অত যে ঝলগুলা করার কোনো প্রয়োজন নাই। আমরা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি যে নিষ্পক্ষভাবে যেহেতু উনি দেখে নেন, আর আমরা সঙ্গে সঙ্গে ওইটাই আবদার করেছি যে বিধায়ক সাহেব উনি ওনার পদের গরিমাটা বজায় রেখে ওইগুলা থেকে যেন সবার
সম্মান রেখে ওইগুলা বাদ দেওয়ার জন্য বা ওটার মীমাংসা করে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের গ্রাম অঞ্চল সবাই ওনাকে একটা বিধায়ক হিসাবে গুরুত্বপূর্ণ পদের গরিমাকে সবসময় সম্মানদায়ক হিসাবে আমরা চোখে দেখি। আর যেহেতু ওনার সঙ্গে আমাদের খুবই ক্লোজ রিলেশন, তারপরেও জানি না উনি কিসের জন্য এইসব করেছেন। মধুর বন্দের সভাকে নাগরিক সভা বলে মানতে রাজি নন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, এটা কংগ্রেসের নাগরিক সভা। যাকে গ্রেফতার করা হয়েছিল সে বাগপুর নিয়ার গ্রামের বিজেপির সভা চলার সময় সভার সামনে মাইকিং করে সভা বানচালের চেষ্টা করেছিল। তাই মামলা প্রত্যাহারের প্রশ্ন ওঠে না বলে তিনি মন্তব্য করেন। জেহাদি প্রসঙ্গে তিনি বলেন, তাকে মধ্যপ্রাচ্য থেকে ফোনে হুমকি দেওয়া হয়, তাই এর পেছনে আন্তর্জাতিক জেহাদিদের সম্পর্ক রয়েছে বলে তার দাবি। এছাড়া যারা জড়িত মাদকাসক্ত বলে তিনি মন্তব্য করেন। গতকালকে মধুরবন মায়াভবনে যেটা নাগরিক সভা হয়েছে, এটা কোনো নাগরিক সভা না, এটা কংগ্রেসি সভা। আর যারা ওই কেসের লগে জড়িত আছে, ওই জড়িত ব্যক্তিদের পরিবারের মানুষকে নিয়ে আর কংগ্রেসি দুই একজনকে নিয়ে এটা কংগ্রেসি সভা হয়েছে। এটা কোনো মধুরবন্দের কোনো নাগরিক সভা হয়নি। রোহন সদিয়ালান টিম যেটা করেছে, একটা সভা চলছে, এই সভা চলার অবস্থায় মাইক দিয়ে সভাকে বানচাল করা, আর এরপরে মধুরবন্দে যেটা রাজদীপ রায়ের সভা চলছে ওই সভাতে ঢুকে ভাঙচুর করাটা মধুরবন্দর মানুষের যে শান্তিপ্রিয় মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কংগ্রেস বাদ দিয়ে যারা আছে, যারা হয়তো কংগ্রেস সমর্থক হতে পারে কিন্তু কংগ্রেসই না, এরা কিন্তু এই জিনিসকে ভালো চোখে দেখেনি। এর জন্য গতকালকের সভা এই যে মানুষ অংশগ্রহণ করেন, বিশেষ করে মধুরবন্দর কংগ্রেসের নির্বাচিত সভাপতি এপি সদস্য আনোয়ার হোসেন লস্কর, বতাই মিয়া, এরা জাতি কংগ্রেসী, আর এরাই সভা করেছে। আর এই যে যারা এই কেসের লগে জড়িত, রোহন সদিয়ালের লগে জড়িত যারা কেসের আসামি, ওই পরিবারের মানুষরা এটা সভা করেছে। আর এখানে বলেছে যে আমি কেস উড্ড করার জন্য, আমি কেস করেছি, পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করে দেখে যে এখানে মানে কোনো টেররিস্ট সংগঠনের সঙ্গে জড়িত নয়, তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্করকে শিলচরের ব্যাপারে নাক না গলাতে বলেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর। যদি তিনি এসব করেন তবে এর পরিণাম ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আনোয়ার ধর্ম নিয়ে রাজনীতি করেন, এসব এখানে চলবে না। হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন হাইলাকান্দি থেকে এসে এখানে এসে একটু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এই যে উচ্ছৃঙ্খল ছেলেদের সঙ্গে হাইলাকান্দির বিধায়কের একটা সম্পর্ক আছে, উনি একজন উচ্ছৃঙ্খল। আর ওনার তো শুরুয়াত হয়েছে আজকে গৌতম রায়ের পাও টিপে রাজনীতিতে এসেছেন, বদরুদ্দিনের পাও টিপে রাজনীতিতে এসেছেন, এনের পাও টিপার ব্যানের অভ্যাস। এর জন্য এই ক্লাস থেকে যেহেতু রাজনীতিতে এসেছেন, এর জন্য এদেরকে সমর্থন দেওয়া এর কারণ মানে আনোয়ার হোসেনের কারণে বড় কথা নয়। আমি আনোয়ার হোসেনকে বলছি, যদি আরও একবার যদি এইসব ব্যাপারে মানে হস্তক্ষেপ করো শিলচরের ব্যাপারে, তাহলে পরিণাম এমন খারাপ হবে যেটা নিজেও চিন্তা করতে পারবে না, এতটা পরিণাম। আনোয়ার হোসেন চাইতেছে যে শান্তির বরাককে একটা অশান্তি করার জন্য, কারণ আনোয়ার হোসেন তো হিন্দু মুসলমান রাজনীতি করে এসেছে। আর এখানে চায় আনোয়ার হোসেনে যে আনোয়ার হোসেন লস্কর হাইলাকান্দির বিধায়ক, এ চায় শিলচরকে একটা অশান্তি করার জন্য। হাইলাকান্দি একটা অশান্তি জেলা আছে, আর শিলচরকেও একটা অশান্তি করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে। এটা কোনো অবস্থায় আমরা এবং আমাদের সরকার এটা হতে দেবে না। নিউ শিলচর আরবান সোয়ারেজ বোর্ডের জল প্রকল্পের কর্মীরা আগামী 27 মে ছুটিতে যাচ্ছেন। এটা জানেন না প্রকল্পের ভারপ্রাপ্ত এসডিও। তিনি ঈশান বাংলাকে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে, তবে তাকে এ নিয়ে কিছুই জানানো হয়নি। না, আমাদের অফিসে তো এরকম কোনো ইনফরমেশন নাই। পেপারে আজকে সকালে দেখছি, কিন্তু আমাদের অফিসে কোনো ইনফরমেশন নাই। আমাদের অফিসে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি এই ব্যাপারে। কী কারণে ওরা আপনারা জানেন? কারণটা ওরা বেতন নেই,
4 মাস ধরে, ওইটাই প্রবলেম। আর কিছু না, বেতন না হয় ওদের প্রবলেম হচ্ছে। আপনার কাছে অফিসিয়ালি কোনো না, ইনফরমেশন? অফিসিয়ালি কোনো ইনফরমেশন দেওয়া হয়নি আমাদের। অফিসিয়ালি ইনফরমেশন আইলে আপনার কি স্টেপ? অফিসিয়ালি তো হায়ার অথরিটিটা সেন্ড করা হবে, ফরওয়ার্ড করা হবে, ফরওয়ার্ড করে দেখি কী করা যায়। এটা তো অফিসিয়ালি প্রসিডিওর মতো হবে। আচ্ছা, ওই দিন যে গণছুটির যে ওরা আপনার স্টাফরা মানে যাইবা, এখানে মানে নিউ শিলচর এরিয়া মানে এই নিয়ে জলে কোনো বিঘ্ন করতে পারেনি? এখন ব্যাপারটা হচ্ছে ওদের সমস্যাটা সলভ করলে তো কোনো বিঘ্ন হবে না, কিন্তু সলভ না করলে নিশ্চয়ই বিঘ্ন হতে পারে। মানে আপনার কাছে অফিসিয়ালি তো ইনফরমেশন আসে, আপনার এটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন নাকি? না, অফিসিয়ালি আসলে তো এটা তো নিশ্চয়ই সলভ করার চেষ্টা করা হবে। আমরা সবাই মিলে চেষ্টা করা হবে যে কী করা যায়, ওদের নিয়মিত স্যালারি দেওয়ার জন্য চেষ্টা করা হবে। 27 তারিখ গণছুটি নিলে নিউ শিলচর আরবান সোয়ারেজ বোর্ডের গ্রাহকরা অসুবিধার মুখে পড়বেন। এর জন্য আগাম দুঃখ প্রকাশ করলেন কর্মচারী ইউনিয়নের কর্মকর্তারা। তারা বলেন 4 মাস থেকে বেতন না পাওয়ায় এই গণছুটির ডাক দেওয়া হয়েছে। আমরা আসাম আরবান ওয়াটার সাপ্লাই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশন বরাকবলি শাখা আমরা আজকে একটা নাগরিক সভা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা আজ বিগত 4 মাস 5 মাসে 1 মাসের বেতন পাই। গতিকে আমাদের এই ইয়েতে আমরা মে মাসে 27 তারিখে নাগরিক সভা সিদ্ধান্তে আমরা গণছুটি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে পরবর্তীতে আরও আমরা আন্দোলনে নেব। কিন্তু এই 27 তারিখে যেটা আমরা নিয়েছি এইটাতে মানে আমরা একটু দুঃখিত যে যদি জলবা না দেয় আমাদের গ্রাহকরা জল থেকে পাওয়ার থেকে একটু বঞ্চিত হয়ে যেতে পারেন। ওইটার জন্য মানে আমরা সবার কাছে একটু আমরা রিকোয়েস্ট করছি যাতে আমরা নাগরিক সভার তরফ থেকে আমাদের একটু হেল্প করে। না, আমার খালি 27 মে একদিনের, এখন পরবর্তীটা পরে দিয়ে দেখা যাবে। তাহলে পরবর্তী আমরা আর সিদ্ধান্ত নেব পরের দিকে 27 তারিখের পরে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হিতেশ্বর শইকিয়ার 22তম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস। এই উপলক্ষে কংগ্রেস অফিসে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, বাবুল হোর প্রমুখ। আজকে আমাদের প্রয়াত কংগ্রেস নেতা হিতেশ্বর শইকিয়ার 22তম মৃত্যু দিবস। উনি আসামের মুখ্যমন্ত্রী পরপর 2 বার ছিলেন এবং 1996 ইংরাজির 22শে এপ্রিল উনি মারা যান এবং সেই সময় আমাদের ভোট চলাকালীন অবস্থায় ভোটের প্রসেস চলছিল, সেই সময় তিনি মারা যান। ওনাকে সবাই লৌহ মানব বলতো এবং উনি একজন বলিষ্ঠ নেতৃত্ব ওনার ছিল আসামে এবং ওনার সময় আমরা দেখেছি বিভিন্ন দিক দিয়ে আসামের উন্নয়ন ঘটেছে এবং উনি অত্যন্ত দৃঢ় হস্তে বা শক্ত হাতে আমাদের এই আসামকে পরিচালনা করেছিলেন এবং সংগঠনেরকেও উনি চালিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে আমরা ওনার অভাব অনুভব করছি এই মুহূর্তে এবং বিশেষ করে আজকে আমাদের কংগ্রেস ভবনে ওনার এই মৃত্যুবার্ষিকী আমরা পালন করলাম। আমরা আশা করি আমাদের প্রয়াত নেতা হিতেশ্বর শইকিয়ার আদর্শকে অনুসরণ করে আমরা আগামী দিনে পথ চলব এবং এই কংগ্রেসকে আরও শক্তিশালী করে তুলব, এই আশা রাখছি সবার কাছে। এবং এখনও আমরা আজকে নির্বাচন আমাদের এই 2019-এর নির্বাচন শেষ হয়েছে, সাংসদ নির্বাচন। এই সাংসদ নির্বাচনের সময়ও আমরা ওনার অভাব অনুভব করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস এই সাংসদ নির্বাচনে আমরা জয়লাভ করব বিপুল ভোটে। কংগ্রেস শিলচরে জিতবে বলে দাবি করলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে। তিনি বলেন, প্রতিটি বিধানসভা এলাকায় কংগ্রেস লিড নেবে। সুস্মিতা দেব বিপুল ভোটে জয়ী হবেন। গত 18 এপ্রিল 2019 ইংরেজিতে আমাদের ভারতবর্ষের সাংসদ নির্বাচনের 2য় চরণের ভোট গ্রহণ করা হয়েছে এবং আমাদের সাথে সাথে আমাদের আসামেরও ভোট হয়েছে, বিশেষ করে 5টি চক্রে এবং তার মধ্যে শিলচরও ছিল, শিলচর লোকসভা কেন্দ্র। এবং আমাদের প্রার্থী ছিলেন সবাই জানে যে সুস্মিতা দেব। বিগত দিনেও উনি আমাদের সাংসদ ছিলেন এবং ভোট সব দিকে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং এই ভোটের যে পর্যালোচনা করে আমরা দেখেছি যে এই 7টি সমষ্টিতে আমরা হয়তো কম বয়স হলেও প্রায় প্রত্যেকটিতে আমরা লিড করব, আমরা বেশি ভোট পাবো বলে আশা করি। বিশেষ করে
যে কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল, সেই দিকে দৃষ্টি রেখেই জনগণ, সেই হিন্দু মুসলিম হোক বা বিভিন্ন জনগোষ্ঠীর লোক, পাহাড়ি বলুন আর যাই বলুন, সেরা সবাই প্রত্যেকেই কংগ্রেসকে ভোট দিয়েছে, কম বেশি ভোট দিয়েছে। এবং সেই সব হিসাব প্রক্রিয়া থেকে আমরা বলছি যে আমরা অন্তর্পক্ষে বিপুল ভোটে আমরা এই কনস্টিটিউয়েন্সিতে জয়লাভ করব, আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। হাইলাকান্দির বিধায়কের বিরুদ্ধে মামলা করল জেলা বজরং দল। তাদের অভিযোগ, হাইলাকান্দির লক্ষ্মী শহরে ভোটের সময় র্যাগিং হয়। সে সময় বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বজরং দলকে হুমকি দেন। এর বিরুদ্ধে তারা এই মামলা দায়ের করেছেন। বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। গত ইলেকশনের দিন 18 তারিখ হাইলাকান্দির ইউডিএফ এমএলএ ইলেকশন বুথে গিয়ে যে অন্যায়ভাবে জোর জবরদস্তিভাবে র্যাগিং করেছে, আর এই র্যাগিংয়ের দায়ী মূলত ইউডিএফের এমএলএ বাচ্চু, আনোয়ার হোসেন বাচ্চু। কিন্তু এইখানে অন্যায়ভাবে বজরং দলের জড়িত করে বজরং দল হাইলাকান্দি জেলাতে ব্যান্ড করার যে বিবৃতি দিয়েছে তার ধিক্কার জানাই। কিন্তু আমি জানিয়ে দিতে চাই, আমার বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের মাধ্যমে সমগ্র হিন্দু ভাইদের নিয়ে আজকে যে মেমোরান্ডাম দিয়েছি, এই দল কোন সর্বভারতীয় দল, এটা আজমলের কোনো ফানি পড়ার দল নয় যে এই হাইলাকান্দি জেলা থেকে এই বজরং দল মুছে দেবে। আমি আনোয়ার হোসেন যে এমএলএ আমাদের হাইলাকান্দির, ওকে জানিয়ে দিতে চাই বজরং দল কোনোদিনও ব্যান্ড করতে পারবে না। কাজেই আনোয়ার হোসেন বাচ্চু, তুমি সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। এই দল সর্বভারতীয় দল, এটা কোনো আজমলের জল পড়ার দল নয়। তাই হুঁশিয়ার দিচ্ছি, এই হাইলাকান্দি জেলাতে বজরং দল সম্বন্ধে কোনো কমেন্ট করা তোমার চলবে না। পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু। করিমগঞ্জে কালীগঞ্জের ছয়পুরের গৃহবধূ টুম্পা নাথ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। করিমগঞ্জের পুলিশ সুপারের উদ্যোগে পালিত হল বিহু উৎসব। নীলমণি রোডে জাহাজ গুদামে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অসমিয়া যুবক যুবতীরা অংশ নেন। পুলিশ সুপারও এই উৎসবে অংশ নেন। মোহনপুর পূর্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হল স্বেচ্ছাসেবী সংগঠন বিএসওয়াই। এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি অভিযোগ করে রাস্তার জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। সভাপতি জামাল উদ্দিন বড়ভূইয়া জানান, রাস্তার কাছে দুর্নীতি মানছি না, মানবো না। রাস্তার কাছে দুর্নীতি মানছি না, মানবো না। বিবেকানন্দ রোড সার্বজনীন পূজা কমিটির মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তধারায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ সম্পর্কে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রদীপ নাথ জানালেন, অনেকেই এই মাসিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিবেকানন্দ রোড সর্বজনীন পূজা বাড়ির আয়োজনে প্রতি মাসে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছি। মূলত আমাদের এলাকার শিশু কিশোর কিশোরীদের সাংস্কৃতিক মান উন্নত করার জন্য, তাদের সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা এই মাসিক অনুষ্ঠান মুক্তধারা আমরা বিগত 3 মাস ধরে করে আসছি। এতে এলাকার শিশু কিশোর শিল্পীদের
তরফ থেকে বিরাট সাড়া পাচ্ছি আমরা, এবং প্রতি মাসে একজন আমন্ত্রিত শিল্পী অনুষ্ঠান পরিবেশন করছেন। আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী ছিলেন বরাক উপত্যকার স্বনামধন্য লোকগীতি শিল্পী তন্দ্রা রায়। তো আমরা বিবেকানন্দ রোডবাসী এবং তথা শিলচরবাসী জনসাধারণের কাছে আবেদন রাখব আমাদের প্রতি মাসের এই সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তধারায় উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দান। বিএলওদের শারীরিকভাবে নিগৃহীত করা হয় নির্বাচনী কাজে। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। কল্পনা তাঁতি নামের এক বিএলও কর্মী হেনস্থার শিকার হন। এ নিয়ে বিএলও সংস্থার জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দিয়ে আহত কল্পনার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানায়। বাটাতে আসলাম, তার ঘরে গেছিলাম, তার ঘরে যাওয়ার পরে কার ঘরে গেছিলাম? পালতান্ত্রিক পাবলিকের ঘরে গেছিলাম। তার ঘরে ভোটার স্লিপটা রাখছি, খাতাটা রাখিয়া মনে করছেন তার বাড়িতে পাঠিয়ে দিলাম। তখন কে কইছে আমার বোর নাম আইছে, ভোটার লিস্টে আমার বোর নাম আইছে। আমি কইছি আইছে না, ভোটার লিস্টে ইলেকশনের পরে আপনার বোর নামটা আইব, এখন তোমরার নামটা আইছে, তোমরাটা নেও। ওই কি যা তুমি বিয়লো হইছো, আমার বোর নাম আইলো না, আমার বউ যদি ভোট দিতে পারতো না, কেউ ভোট দিতে পারতো না, তুমি কোন জাতের খারাপ ভাষা দিয়া কথা কইছে, কইয়া টান মারিয়া লইছে, কই স্লিপটা দেখি কইয়া টান মারিয়া লইয়া কাগজ টুকরা টুকরা করিয়া ছিড়িয়া ফালাইয়া আর ব্যাগ তুলিয়া উঠাইয়া মারছে, লাঠি দিয়ে কেন লাগছে, হাতের মধ্যে লাগছে, মারছে। মারার পরে এরপরে উঠাইছে পিছন দিকে, আমি দৌড়িয়া বাড়িয়া যেতাম গিয়ে, আমাকে পাই আমি যাইতাম গিয়ে এখান করিয়া ইয়ে করছে, আগে তারা করছে না ওখান দিকে করিয়া লাঠি উঠাইছে মারবার লাগে। আমি দৌড়িয়া ভাগছি পিছন দিকে, ভাগার পরে বাইরে আই গেছি, আইয়ার অন্য জায়গা থেকে দাঁড়াইয়া ফোন করছি। ফোন করার পরে আমার কাছে একটা বিএলও আসিল, বিএলওরে ফোন করছি, মানা পিসি তুমি তাড়াতাড়ি আও। মানা কুর্মীরেও ফোন করছি, কই তুমি তাড়াতাড়ি আমার তারা বাসাতে এই ঘটনা আমার উঠিয়া। ঘটনাটা কোন জায়গা কার সঙ্গে হয়েছে, মানে কে করছে আপনারা? পুরা গোপাল তান্ত্রিক। কোন জায়গা? টিকল বাগান, চাগটিয়া তার ঘরে ঘটনাটা হয়েছে। সিআইটির অন্তর্ভুক্ত আসাম রাজ্যিক অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা ইউনিয়নের এই বিভিন্ন অঞ্চল থেকে এরা এসছেন এখানে। এদের প্রচণ্ড রকমের ক্ষোভ যে নির্বাচন প্রক্রিয়ার গোটা বিষয়টাতে এখানে যে ধরনের এরা অবস্থার পরিপ্রেক্ষিতে এরা যেভাবে হ্যারাস্ট হয়েছেন সেই ব্যাপারে আজকে এখানে মেমোরেন্ডাম দিতে এসছে এবং আমিও তাদের সঙ্গে ছিলাম। মূলত এই অ্যাটাকটা যেটা হয়েছে এনার উপরে, যেটা আপনারা দেখলেন, এই অ্যাটাকটা হয়েছে তার একটা মূল ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এরা ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করার জন্য দিন রাত বাড়ি বাড়ি গিয়ে নাম সংগ্রহ করে নিজেদের ফ্যামিলি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, কিন্তু তারপরে দেখা গেল যে সব কিছু দেওয়ার পরে যখন নাম ওঠে না ভোটার লিস্টে, ইলেকশন অফিসে মানুষ খবর করতে আসলে সঙ্গে সঙ্গে বলে দেয় আপনার এরিয়ার বিএলও এটার জন্য দায়ী। এবং এই কারণেই দেখা যায় যে সাধারণ মানুষের সঙ্গে এই অঙ্গনবাদী ওয়ার্কারদের একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে এবং তারই এক্সপোজার হচ্ছে এটা। শুধু এখানে নয়, অন্য জায়গাতেও টালিগ্রামেও এই ধরনের ঘটনা ঘটেছে। ইনি হচ্ছেন সেই তার ভিকটিম এবং আরও অন্যান্য জায়গাতেও একই ধরনের মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন এই অঙ্গনবাদী কর্মীরা। এবং আমরা তার জন্যে ডিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছি। সেই সঙ্গে আমরা দাবি করেছি যে অঙ্গনবাদী ওয়ার্কাররা, মহিলারা বিশেষ করে তারা যে ধরনের কাজকর্মগুলো করে তাদের একটা ডিগনিটি থাকা দরকার। কিন্তু গত 3-4 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এনআরসির কাজে, সেন্সাসের কাজে, এই ইলেকশন কমিশনের কাজে এদের ডিগনিটি বলে কোনো কিছু থাকছে না। ক্লাস শুরু শিলচরের দিল্লি পাবলিক স্কুলের। স্কুল শিলচরে খোলার পরে এটা প্রথম ক্লাস। নতুন শিক্ষাবর্ষে প্রথম ক্লাসে অধ্যক্ষ সবাইকে অভিনন্দন জানান। So it's a great experience for all the parents, the students, the staff members, the management people who were present in the ceremony, as the ceremony was solemnized in a very different manner. It is not about getting the school inaugurated by someone else, but rather the larger stakeholders, that is the parents and the students, have inaugurated the school along with me, the principal of the school, and the staff members. Right now, the school, we have very few students in the school, but we are expecting more students in the near future. And we are providing a very good infrastructure and all facilities in the school. And the most important thing about our DPS Silchar is that we are going for activity-based learning or experiential learning, in which the child will perform activities with the guidance of the teacher, and the child will learn by doing. So it is learning by doing, which is a very innovative thing in the Barak Valley.
সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সংখ্যালঘু যুবকদের হয়রানি করছেন আমিনুল, অভিযোগ নাগরিক সভায়। নাগরিকদের নয়, এটা কংগ্রেসের সভা, পাল্টা মন্তব্য আমিনুলের। শিলচরে নাক গলালে পরিণাম ভয়াবহ হবে, আনোয়ারকে আমিনুল। হাইলাকান্দির বিধায়কের বিরুদ্ধে মামলা বজরং দলের, হুমকির অভিযোগ। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।